রাজীবের শার্ট ধুতে গিয়ে পকেটে সাদা কিছু একটা চোখে বাজলো। তরিতা পকেটে হাত দিয়ে একটা ভাঁজ করা কাগজ পেল। কাগজটা ভিজে গিয়ে কালো কালির লেখাগুলো ফুটিয়ে তুলেছে। ভাঁজ খুলল তরিতা। তোমার বউ। এইটুকু পড়তেই কাগজটা খপ করে টেনে নিল রাজীব। ধমকে উঠল তরিতাকে। তরিতার মনে তখন অনেক প্রশ্নের আনাগোনা, কিন্তু কোনোটাই করতে পারল না। আনমনে পা ফেলতেই পিছলে পড়ে গেল। গগন বিদারী চিৎকার দিয়ে উঠল তরিতা। রাজীব এগিয়ে আসলো না। মুখে বিরক্তি টানলো কেবল। দেখে শুনে হাঁটতেও পারিস না, লোলা কোথাকার। রাজীব চলে যাচ্ছে। তরিতা আওয়াজ করছে অনবরত, যেন রাজীব তাকে তোলে, কিন্তু রাজীব চলে যায়। তরিতার তখন দম যায় যায় অবস্থা। 6 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটা ধপাস করে পড়ে গেলে যা হয় আর কি। কিন্তু বেচারি পাশের বাড়ির ইন্দু কাকিমা এদিকে আসছিল। তরিতাকে কাতরাতে দেখে হাই হাই করতে করতে তুলল। কেমনে পড়লি বউ? হাই হাই, পোয়াতি মানুষ, না জানি কি হয়। একটু আগে না রাজীবের আওয়াজ পাইলাম, সে থাকতে এমন হয় কি কইরা। তরিতা আওয়াজ করছে অনবরত, হয়তো বলতে চাইছে কিছু, কিন্তু বলতে পারল না। ইন্দু কাকি তরিতার শাশুড়িকে ডেকে আনলেন। দুজনে মিলে তরিতাকে ঘরে তুললেন। রাজীব পাশ কাটিয়ে যাচ্ছিল। মায়ের কথা শুনে দাঁড়িয়ে গেল। টাকা লাগবো, বউরে হাসপাতালে নিয়ে যাওন লাগবো। লও যাই। সঙ্গে সঙ্গে রাজীব নাকচ করলো। আমি যাইতারাম না, মেলা কাম আছে আমার। ফ্যাক্টরির আফা খেইপা আছে আমার উপরে। টাকা দিতাছি, লইয়া যাও তুমি। রাজীব চলে গেল। মা আর কিছু বললেন না। তরিতা ঘেমে নিয়ে একাকার, ভীষণ ভয় পেয়েছে সে। চোখ দুটোতে অশ্রু পরিপূর্ণ। সময় নিয়ে সেটা টপটপিয়ে পড়ছে। শাশুড়ি আঁচল দিয়ে তরিতার মুখ মুছে দিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সামর্থ্য থাকলে দুনিয়ার সব সুখ তোর নামে লিখে দিতাম। শাশুড়ির গভীর কথার মানে তরিতা বুঝল। শান্ত বাচ্চাটির মতো শাশুড়ির কাঁধে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। হাসপাতালে চেয়ারে বসে আছে তরিতা। তাকে 17 জনের পরে ডাকবে। ডাক্তারই কেবল এসেছে। 17 জনের পরে যাওয়াটা তার জন্য অসম্ভব। দুপুরের ব্যথা বয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি এনেছে। এবার সবটা সহ্য সীমা অতিক্রম করলো। বিকট আওয়াজ করলো তরিতা। উপস্থিত সকলে ভরকে গেল। ডাক্তারের ম্যানেজার এগিয়ে আসলেন। চেঁচাবেন না, থামুন, এটা হাসপাতাল। হালিমা বেগম মেয়েকে শান্ত করতে মরিয়া হয়ে উঠলেন। তরিতা থামল না। ম্যানেজারকে বাধ্য হয়ে বললেন, বাবা, ও কথা কইতাছে না। দুপুরে পইরা গেছিল। দেখো না বাবা, কোনো মতে তারে এখন দেওয়া যায় কি না। ম্যানেজার কিছুক্ষণ ভেবে শুনে তরিতাকে নিয়ে যেতে রাজি হলো। অমনি বাধা হয়ে দাঁড়ালো একজন মহিলা। এইসবের নাটক, ও গেলে আমারেও নিয়ে যান। দেখেন আমি 9 মাসের পেরুলা। হের বয়সে বহুত পড়ছি, কিছুই হয় নাই আমাগর। প্যাডে 2টা বাচ্চা, যাইতে পারবে না। আরে এই তোমরা কি কও? ওরা যেমন আমরাও তেমন। ও সামান্য কথা কইতে পারে না বইলা 17 জনে ডিঙাইয়া যাইব? পারবো না। ওই গেলে আমরাও লগে ঢুকুম। ম্যানেজারটা চুপ হয়ে গেল। অসহায় চোখে হালিমা বেগমের দিকে তাকালো। পরক্ষণেই চুপচাপ নিজের চেয়ারে গিয়ে বসলো। কান্নারা বাদ মারল না তরিতার। এবার নিঃশব্দে জল ফেলে গেল। সামর্থ্য থাকা সত্ত্বেও তার আজ এই দশা। তার একমাত্র কারণ একটাই, তার বাক প্রতিবন্ধকতা। ছোট থেকে কম হ্যারাসমেন্টের শিকার তো সে হয়নি। এইচএসসি কমপ্লিট করার পরেও তার বিয়ে হয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে, যেখানে নুন আনতে পান্তা ফুরোয়। তরিতার এককালীন জীবন ছিল উচ্চ মধ্যবিত্ত। কিন্তু কালের পরিক্রমায় আজ তার এই দশা। বাবার জন্য মেডিকেলে অ্যাডমিশন দিতে পারেনি সে। বিয়ে করতে হয়েছে একটা লম্পট লোককে, যার কাছে তরিতার দেহটাই সব। মন যার কাছে কোনো ম্যাটারই করে না। আজ যে সে এখানে কাতরাচ্ছে, এই কাতরানোটা করার কথা ছিল না। বাবার এমন ক্ষমতাও ছিল যার জোরে আজ একটা ডাক্তার তার বাড়িতে গিয়ে তাকে দেখে আসতে পারত। কিন্তু কিছুই হলো না। বাবার সব সুবিধা ভোগ করছে রাজা আর ময়না, তরিতার বড় ভাই আর ছোট বোন। তরিতার বাক প্রতিবন্ধকতা বাবার প্রেস্টিজ কেড়ে নিচ্ছিল। বাধ্য হয়ে বাবা তাকে অস্বীকার করেছিলেন। আর সেদিনই রাজীবের সঙ্গে বিয়ে দিয়ে দায়মুক্ত হয়ে ঢাকায় জীবনযাপন করছেন। তরিতা নিজের জবানের জন্য আজ অবধি কারোর করা অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। কেবল পাথর মনা চোখে অপলক তাকিয়ে রয়েছে তাদের দিকে। আজও সব ব্যথা ভুলে পাথর মানবীর মতো তরিতা তাকিয়ে আছে মহিলাটার দিকে। মহিলা তরিতাকে দেখে হেসে হাততালি দিল। দেখলে, বললাম না সব নাটক। ঘণ্টা খানেক পর সিরিয়াল আসলো তরিতার। কিন্তু তরিতা গেল না, ঠায় বসে রইল। ম্যানেজার সমস্যা জানতে চাইলেন। হালিমা বেগম কিছু বলতে পারলেন না। বারবার জিজ্ঞাসা করে গেলেন তরিতাকে। তরিতা নিশ্চুপ, কিছু বলছে না। ম্যানেজার মহাবিরক্ত হলো। তরিতার পরের জনকে ডেকে উঠল। পরের জন যেতে চাইলে তরিতা একটা আওয়াজ তুলল। মাথা 2 দিকে নাড়িয়ে যেতে নিষেধ বারণ করলো, যার অর্থ হয়তো কিছুটা এমন, সে নিজেও যাবে না, ওদেরও যেতে দেবে না। মিনিট খানেক পেরিয়ে গেলে ডাক্তার ম্যানেজারকে কল করলো। ভয় পায়ে ম্যানেজার ছুটে কেবিনে গেল। ডাক্তারকে সঙ্গে করে নিয়ে আসলো। তরিতাকে দেখে ডাক্তার কিছুটা ভরকালো।
পরক্ষণে সম্পূর্ণ ঘটনা জানতে পেরে কেবল ওহো বলল। পরে রোগীকে আসতে বলে কেবিনে চলে গেল। তরিতার চোখে মুখে ভর করল আকাশসম বিস্ময়তা। তারপরের রোগী আর চোখে তার দিকে তাকিয়ে তাকিয়ে কেবিনে গেল। কিন্তু তরিতা কিছুই বলল না। হতে পারে সে বাক প্রতিবন্ধী, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী নয়। আল্লাহ পাক তাকে কেবল বাক স্বাধীনতাটুকু দেয়নি, কিন্তু বোধ বুদ্ধি মেধা সবই দিয়েছেন। এই যে একটু আগে ডাক্তারটা আসলো না, তার সঙ্গে তরিতার রক্তের সম্পর্ক, কিন্তু লোকটা রক্তের সম্পর্ক ছিন্ন করে কেবল তাকে অবহেলা করলো কেন? হালিমা বেগম তরিতার ছটপটানি লক্ষ্য করলেন, ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। প্রত্যুত্তরে তরিতা কেবল মাথা নাড়িয়ে হালিমা বেগমের হাত টেনে ধরল, যার অর্থ সে বাইরে চলে যাবে। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও চলে আসতে হলো হালিমা বেগমকে। হালিমা বেগম খেপে গেলেন তরিতার উপরে। এমনি পোলা টাকা দেয় না, আজকে যাও দিছে তার অর্ধেক ভিজিট দিয়া শেষ। এখন অন্য ডাক্তার দেখাইলে টাকা কেডা দিব? অন্য ডাক্তার দেখাইলে ওষুধ কেনার টাকা কই পাইম? তুই কি এটা বোঝোস না বউ? ব্যাককেলগিরি কেন করলি? তরিতা ফুপিয়ে উঠল, হাত নাড়িয়ে হাসপাতালকে ইশারা করে অ্যাপ্রন বুঝিয়ে বোঝালো কিছু একটা। চমকে উঠল হালিমা বেগম। কি কইতে চাস বউ? তোর ভাই ওটা? ডুকরে কেঁদে উঠল তরিতা। জড়িয়ে ধরলো হালিমা বেগমকে। বড়লোকদের মন ছোট এটা জানতাম, কিন্তু আজ আমি চোখে দেখলাম কেমন পাষাণ ওরা। বাপের নাই দরদ নাই, কিন্তু বইনের। বাড়িতে ঢুকতেই রাজীবকে বিয়ের পাঞ্জাবি পরনত অবস্থায় দেখল তরিতা আর হালিমা বেগম। কক্ষে ঢুকতেই নজরে আসে লাল শাড়ি পরা একটা বধূবেশী রমণীকে। তরিতা বুঝতে পেরে পা দুটো থামিয়ে দিল। হালিমা বেগম দ্রুত এগিয়ে গেলেন ছেলের কাছে। এই বউ কিডা রাজীব? নতুন বউ? কার? তোমার পোলা তো একটাই। হালিমা বেগম চোখ বড় বড় করে তাকালেন। কি কস তুই? তোর বউ? হ, তোমার লাইগা বউ আনলাম। আও দেখাই বউ মেলা সুন্দর। এগিয়ে গেল তরিতার দিকে। তোমার দেখা লাগবো না, পরে নজর দিয়া দিবা। নিজের ঘরে যাও, বুঝছো? তরিতার চোখ দুটো ভীষণভাবে জ্বালা করছে। মাথার চারপাশে যেন অনেকগুলো মাছি ভন ভন করছে। ঘরের পিলারটা ধরে সে দাঁড়ালো। শরীরে জোরটুকু সে পেল না। আম্মা, বাপের বাড়ি থেকে পিঠা আনছি, লন খান। মিঠা আছে। পিঠা পেয়ে হালিমা বেগম খুশি হলেন। উল্টে পাল্টে পিঠার ধরন দেখে খেতে শুরু করলেন। বাহ, খুব মজা তো। আমার আম্মা নিজের হাতে বানাইছে। দেখছো আম্মা, এতদিনে বাড়ির প্রজাপতি আইছে। এতদিনে বাড়িরে মরা বাড়ির মতন আসিল। দেখছো তারে বিয়া কইরা আমি ভুল কিছু করি নাই। হালিমা বেগম বিস্তর হাসলেন। একদমই করস নাই, ঠিকই আছে। ওদের এই দৃশ্য টিনের ফাঁক থেকে দেখলো তরিতা। সে এখন ঘর কোণে হয়ে গিয়েছে। বাড়িতে এখন নতুন বউয়ের রাজত্ব চলে। তার কথাতেই শাশুড়ি আর স্বামী চলাফেরা করে। তরিতার এখন 9.5 মাস। নতুন বউ সদ্য অন্তঃসত্ত্বা। তার সাথে এখনো অবধি গুণে কথা হয়েছে 4 বার। মেয়েটা তাকে বিরক্ত করে না, কিন্তু এমন সব কাণ্ড করে যাতে তরিতা অদৃশ্য এক ব্যথা অনুভব করে। আজ সকাল থেকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার, কিন্তু কাউকে বলার সাহস পাচ্ছে না। হালিমা বেগম এখন খুব বেশি তার কাছে আসেন না, কেবল 3 বেলায় খাবার দিয়ে যান। তরিতার ব্যথা ক্রমশ বাড়ল, না পেরে চিল্লিয়ে উঠল। মিনিট খানেকের মাঝে হালিমা বেগম আসলেন। তরিতার পরিস্থিতি অভিজ্ঞ চোখে বুঝে নিলেন। ঘরে থেকেই রাজীবকে হাঁক ডেকে বললেন, ধাত্রীর ব্যবস্থা কর। মায়ের আদেশ পেয়ে কিছুটা আন্দাজ করলো রাজীব। ধাত্রী আনতে যেতে হবে পাশের পাড়ায়, সময় লাগবে 20 মিনিটের মতো। নতুন বউ তার মধ্য পথ আটকে দাঁড়ালো। শোনো, আসার সময় বাজার থেকে আমার জন্য আলতা আনবে, বহুদিন পরা হয়নি। আজ পরিয়ে দেবে। এখন বাজারে যাচ্ছি না তো, এখন কি? আমার আজই লাগবে। প্রত্যুত্তরে না করতে পারলেন না রাজীব। হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চলে গেল। প্রথমে গেল ধাত্রীর খোঁজে, পেয়েও গেল। ধাত্রী মহিলা গায়ে চাদর জড়িয়ে এক কাপড়ে বেরিয়ে আসলেন রাজীবের বাড়িতে। ততক্ষণে তরিতার দম যায় যায়। উঠোনের একটা কোণে ব্যথায় গড়াগড়ি করছে। পায়ের গতি বাড়িয়ে কাছে গেল ধাত্রী মহিলা। গালে জোরে জোরে হাত রেখে বললেন, অবস্থা তো অনেক খারাপ, জলদি ঘরে নিয়ে চলো। তরিতাকে উঠিয়ে ঘরে নিতে চাইল। তরিতা হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। সে যাবে না। হালিমা বেগম তার জেদ জানেন, তাই তাড়াহুড়োয় কাপড় নেড়ে নিলেন বারান্দা জুড়ে। কাপড় এসে তরিতার মুখে ছায়া দিল ঈষৎ। সঙ্গে সঙ্গে তরিতার প্রাণ পাখিটা উড়ে চলে গেল। ছটপটানিটা বন্ধ হলো সময় নিয়ে, কিন্তু চোখ দুটো বন্ধ হলো না। ক্লান্ত কালো চোখ দুটি হয়তো কিছু বলছে, কিন্তু উপস্থিত সকলে গণ্ডমূর্খ বলে বুঝল না। ধাত্রী মহিলা উঠে দাঁড়ালেন, দীর্ঘশ্বাস ফেলে অপলক তাকালেন তরিতার পানে। ওর হয়তো চলে যাওয়ার ইচ্ছে ছিল প্রখর, তাই ইচ্ছে করেই চলে গেল। বাচ্চাটাকেও চাইলে বাঁচাতে পারত, কিন্তু বাঁচতে দিল না। পাষণ্ড মনের অধিকারী হয়ে বাচ্চার উপরে পাথর চাপা দিয়েই চলে গেল। তরিতার মৃত্যুর খবর শহরে পৌঁছালো বেশ সময় নিয়েই। খবর দেওয়ার ঘন্টা 3 হতে চলল, কিন্তু কেউ আসেনি। হালিমা বেগম ফোঁস করে শ্বাস ফেলে বললেন, মনে হয় না আইব কেউ। বাইচা থাকতে আইছে না, এখন তো মরছে।
কেউ হালিমা বেগমের কথা গায়ে লাগালো না। যে যার মতো মুখে আঁচল চেপে খাটিয়ায় শুয়ে থাকা তরিতাকে এক পলক দেখে চলে যাচ্ছে। রাজীব হাতে কোদাল নিয়ে হাজির হলো। তরিতার জন্য সে 3.5 হাত মাটির ঘর তৈরি করে দিয়ে এসেছে, যেখানে তরিতা শান্তির ঘুম দেবে। রাজীবের চোখে মুখে আপাতত কষ্ট না থাকলে অদ্ভুত এক খুশি বিদ্যমান। ভাবতেই তার ভালো লাগছে। বাড়ির আগাছাটা চলে গিয়েছে, আর কেউ কানের ধারে আউ করে কথা বলার চেষ্টা করবে না। গায়ে লেগে থাকা মাটি ঝেড়ে রাজীব বলল, গোসল টোসলের কাম তো শেষ, দাফন কাফন বাকি রাখতাছো কেন? দিন থাকতে থাকতেই কইরা লাও। বউয়ের বাড়ির কেউ তো আইলো না। আগেই কইসালাম, দেখছো হুদাই মাধবের দোকানে 2 টাকা খরচ কইরা কল দিলাম। কথা তো তুমি শোনো নাই, আমি শুনছি। চুপ কর, কথা কম ক। আমরা দায়িত্ব, আমরা কল দিছি। এখন কাফন আর আগরবাতির টাকা বাকি আছে। সালামের দোকানতে আয়না দিছে রাফিকের স্যারা। তু দে দামনে। অতদিন তো মেলা টাকা ঢালছি, এইটা আর কি দা? দামনে থাক, লাগতো না। ওইটি আমি বউরে এমনিই দিছি, বাইচা থাকতে তো কিছুই দিতাছি না। এড়িয়ে নাই দিলাম। হালিমা বেগম আর রাজীবের কথার পরিপ্রেক্ষিতে কথাখানা বলল ইন্দু কাকিমা। ওনারই স্বামীর দোকান। পেছন থেকে এসব কথা শুনে চুপ থাকতে পারলেন না তিনি। তরিতাকে ওনার ভীষণ ভালো লাগতো। মেয়েটা কি মিষ্টি ছিল। কথা বলতে না পারলেও চোখের ভাষায় কি সুন্দর বুঝিয়ে দিত। কিন্তু এভাবে যে চলে যাবে কে জানতো। ইন্দু কাকিমার চোখে কেবল অল্প স্বল্প জল, আর কারোর চোখে জলে ছিটে ফোটাও নেই। এইটা যে মৃত ব্যক্তির বাড়ি প্রথম দেখায় কেউ বলবেই না। তরিতাকে শেষ গন্তব্যে রেখে বাড়িতে আসলো রাজীব। তরিতার লাশ কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে হুট করে তার বুকটা ভার হয়ে এসেছে। তরিতার সঙ্গে কাটানো প্রতিটা দিনের ঘটনা প্রবাহ তার চোখের সামনে ভেসেছে। মাথা ঝাঁকিয়েও লাভ হয়নি। বারবার রাজীব ঘরে ঢুকতেই মা বালিশ হাতে তার দিকে এগিয়ে আসলো। বালিশটা ছিঁড়া পানিতে ফেলাইয়া থুইয়া, মরা মাইনষের জিনিস ঘরে রাখুন ভালো না, যা। এইটুকু বলে বালিশটা রাজীবের হাতে ধরিয়ে দিলেন হালিমা বেগম। সঙ্গে সঙ্গে ফেলে দিল রাজীব। মাকে ঝাড়া দিয়ে বলল, তরিতার সব জিনিস ঘর থেকে বের করো। আমাকে শান্তি দিচ্ছে না, যাও। নিজের ঘরে চলে গেল রাজীব। হালিমা বেগম কিছু বুঝলেন না। বালিশটা উঠিয়ে বারান্দা চেয়ারে রাখলেন। তরিতার ব্যবহৃত কাঁথা, বিছানার চাদর সব একত্র করলেন। সুন্দর করে ঘরটা ঝাড়ু দিলেন। বাইরে রাখা ছোট্ট মিট সেলফটা দেখলেন। এবার তিনি এখানেই ওই সেলফটা রাখবেন। ব্যাস, ঘরটা পরিপূর্ণ হবে, সুন্দরও দেখাবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসলো রাজীবের দ্বিতীয় বউ। আম্মা, পাটা মস্কায় গেছে, একটু টিপা দেন। সারা ঘরদোর পরিষ্কার করে হালিমা বেগমের কোমরে ব্যথা। সবে মাত্র গোসল সেরে আসলেন। বউকে এদিকে আসতে দেখে বলতেই চেয়েছিল তার কোমরে রসুন তেল মালিশ করে দিতে, কিন্তু তার আগেই বউ তাকে উল্টো, এই তো তেল দেখি বলে তেলের ঘ্রাণ নিল বউ। রসুন তেল? আম্মা, এইটা দিয়াই মালিশ কইরা দেন, কাম হইব। উফ, কি যে ব্যথা! বউ, তেল আমি আমার লইগা গরম করছি, আমার কোমরে ব্যথা। তাইলে লও, তুমি আমারে দাও, আমি তোমারে দেই। কি কন আম্মা? জোরপূর্বক হাসলো বউ। কেন পারবা না? পারতাম তো ঠিকই, কিন্তু এখন তো আপনার বংশের বাতির লগে সে ব্যথা পাইব না। হালিমা বেগম আর কথা বাড়ালেন না। তেলের বাটিটা বউয়ের হাতে দিয়ে বসা থেকে শুয়ে পড়লেন। নতুন বউ তেল নিয়ে চলে গেল। একবারও শাশুড়ির কথা চিন্তা করলো না। ঘরে গিয়ে রাজীবকে ডেকে তুলল। মিনিট 20 আগেই রাজীব শুয়েছিল। বউয়ের ডাকে নাক মুখ কুচকে তাকালো। পায়ে ব্যথা পাইছি, তেল মালিশ কইরা দাও। ঘুমাইতেছি তো, এখন রাহো, পরে দিতাছি। রাজীব বালিশে মুখ গুজলো। বউয়ের সহ্য হলো না। বিছানায় পা তুলে তেলের বাটি রাখলো। রাজীবের চোখ দুটো কেমন হলদেটে হয়ে আছে। খানিকক্ষণ চুপ থেকে তেল মালিশে ব্যস্ত হলো। বাইরে থেকে কারো কান্নার আওয়াজ শোনা গেল। হালিমা বেগমের ঘুম অনেক পাতলা, ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে রাজীবকে ডাকলেন। রাজীব বাইরে আসলো। একজন বৃদ্ধাকে দেখা গেল। রাজীব ভোরকে গিয়ে হালিমা বেগমকে ডাকলো। হালিমা বেগম উঠবে না বলে বৃদ্ধাকে ঘরের ভেতরে আসতে বলল। বৃদ্ধার পরনে ময়লা কাপড়, কাঁধে একটা পুটুলি। ক্যাডা আপনি? মায়ে মায়া, আমার সেরি কই? বৃদ্ধা বিলাপ করতে লাগলো। হালিমা বেগম কিছুই বুঝলেন না। আপনি ছেড়ি? হ। নাম কি তা? তরিতা। নাম শুনে ভরকালো রাজীব আর হালিমা বেগম। ভদ্রলোক বলেছিলেন তরিতার মা নেই, মারা গিয়েছেন। কিন্তু তিনি কে? আপনি ওর মা? হ। আমার ছেড়ি কই? অনেক কইয়া ছেড়ির বাড়িতে আইলাম, একটু ডাইকা দাও দেখি। আপনার ছেড়ির দাফন কাফন হয়েছে সন্ধ্যার দিকে, আর আপনি এখন আইলেন? বাইরে থেকে কথাখানা বলল নতুন বউ। বৃদ্ধা মানতে পারলেন না। তার ভাষ্যমতে অনেক কাঠখড় পুড়িয়ে তরিতার খোঁজ পেয়েছেন তিনি। মেয়েকে এক পলক দেখবেন বলে ছুটে এসেছেন, কিন্তু জানতেন না আজই মেয়ের শেষ দিন ছিল। বৃদ্ধা হাউমাউ করে কেঁদে মাটিতে ভেঙে পড়লেন। হালিমা বেগমের খারাপ লাগলো খানিক। বৃদ্ধার এত হাঙ্গামা পছন্দ হলো বউয়ের।
রাজীবকে ইশারা দিয়ে বুড়িকে পাঠিয়ে দিতে বলল। 1 সপ্তাহ পর প্রসব ব্যথা উঠল বউয়ের। রাজীব দৌড়ে গিয়ে কোলে তুলল বউকে। গত 7 দিন যাবত একটা সিএনজি ভাড়া করেছে রাজীব। হালিমা বেগমকে নিয়ে রওনা দিল হাসপাতালে। স্ট্রেচারে করে নেওয়া হলো বউকে। ব্যথা চিল্লিয়ে চারপাশটা আতঙ্কিত করে তুলেছে মুহূর্তেই। অবস্থা বেগতিক দেখে সময় নিল নার্সরা। ডাক্তারের সাথে কথা বলে চলে গেল ওটি রুমে। মিনিট 20 পরে একটা নার্স রক্তমাখা হাতে ফিরে এলো। হালিমা বেগম আর রাজীবের দিকে তাকিয়ে বলে, ঝুমা নামের রোগীর বাড়ির লোক আপনারা? হ্যাঁ জানালো দুজনেই। রোগীর অবস্থা ভালো না, হয় বাচ্চাকে বাঁচান আর নয়তো রোগীকে। থম মেরে গেল দুজনেই। নার্স তাড়া দিল, দ্রুত বলুন, হাতে সময় কম। বউ না, বাচ্চারেই বাঁচান। নার্স রাজীবের মুখের দিকে তাকালো। রাজীব মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, আমার ঠিক কইছে, প্রথম বাচ্চা আমার, গেলে আবার কবে বাপ হয়ে বাচ্চারই বাঁচাও। ওটি রুম থেকে বিবর্ণ ফ্যাকাশে মুখ নিয়ে বাইরে আসলো নতুন বউ ঝুমা। হাতে স্যালাইন চলছে। স্যালাইনের স্ট্যান্ড ধরে সাথে সাথে কেবিন বয় আসছে। হালিমা বেগম বউকে দেখেও কিছু বললেন না। ঝুমা শাশুড়িকে পাশ কাটিয়ে চলে গেল। হালিমা বেগম চোখ দুটো ওটি রুমের করিডোরে রাখলেন। বারবার খেয়াল করছেন ওটি রুম থেকে তোয়ালে পেঁচিয়ে কাউকে আনা হচ্ছে কিনা। কিন্তু না, কেউ আসলো না। পেছন থেকে রাজীব আসলো। আম্মা, ঝুমারে কেবিনে পাঠাইছে, আও। আরে খাড়া, আবু লইয়া আহে না ক্যা? বিয়াক্কাল বেডি, মনে হয় আমার চান মানিক রে কেবিনে লইয়া গেছে। চুপ কর, তুই আছিলি না? কেন আবু? নাই নাই, খালি তোর বউ গেছে। রাজীব চিন্তায় পড়ে গেল। ডাক দিল নার্সকে। আমার বাচ্চা কই? মানে? রাজীব ধাতস্থ হইতে সময় নিল। রেগে না গিয়ে গুছিয়ে বলল, ঝুমা নামের রোগীর একটু আগে যে। হ, দুঃখিত স্যার, বলতে পারছি না। আমি এই মাত্রই ডিউটিতে আসলাম। হতাশ হয়ে রাজীব পরিচিত নার্সকে খুঁজে বের করলো, যিনি ঝুমাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় সঙ্গে ছিলেন। ম্যাডাম, আমার বাচ্চার খবর দিতেছে না কেউ, দেখেন না? ম্যাডাম, আমি ওই নেই খাড়াই আসছিলাম। আবু অদল বদল যাতে না করে, অহন্ত দেহি আবুই দেয় নাই। দেখতাছি, আমার সঙ্গে আসেন। নার্সটা চলে গেল ওটি রুমে। কর্মরত নার্সদের সাথে কথা বলে ফিরে এলো। আসলে আপনাদের সন্তান মৃত হয়েছে, আমরা শত চেষ্টাতেও বাঁচাতে পারিনি। কি তা কও? হালিমা বেগমের আত্মাটা মুহূর্তে ফুরুত করতে চাইল। হ্যাঁ, মাথা গরম হয়ে গেল রাজীবের। কইছিলেন বাচ্চা বাঁচলে মা বাঁচত না, আর মা বাঁচলে বাচ্চা বাঁচত না। তাইলে বাচ্চা নাই, বউ আইলো কই থেকে? বাচ্চা লাগবো কইছিলাম। রাজীবের জ্ঞানজামি মনোভাব দেখে নার্সটা আরেকজন নার্সকে ডাক দিল। রাজীবের বলা কথাগুলো শুনল। তৎক্ষণাৎ নার্সটা মুখ খুলল। ওনারা বললে কি হবে? রোগীর দ্বিমত ছিল, উনি বাধ্য করেছিলেন আমাদের। বলেছিলেন ওনাকে বাঁচাতে, তাই আমরা ওনাকেই বাঁচিয়েছি। আমাদের কোনো হাত নেই এতে। মাথায় আগুন ধরে গেল রাজীবের। সেখান থেকে উচ্চস্বরে ঝুমাকে ডাকতে ডাকতে কেবিনে গেল। অতঃপর হাসপাতালে ঝুমার গায়ে হাত তুলতে গিয়ে হট্টগোল বাঁধালো। হট্টগোলের মাঝে একটা নবজাতক বাচ্চার উপরে পড়তে নিয়েছিল। হাসপাতাল অথরিটি সেটা গ্রাহ্য করেনি। তারা আটকাতে এসে উল্টো হেনস্থা হলো। শেষমেশ পাবলিকের হাতে মজাদার মাইর খেয়ে তবে বাড়ি ফিরল। হালিমা বেগম দরজার কপটে বসে কপালে হাত দিয়ে বসে আছেন। বারবার শাড়ির কোণা দিয়ে চোখের পানি মুছছেন। ওরে বাড়িতেই আর ঢুকতে দিতাম না। সাবাসটা কত্তানি, আমারে 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 অবাধ্য কইরা হেবাচ্ছে। আমার পোলার কি কোনো দাম আছিল না? হ্যাঁ, আর কতদিন বাঁচবো? আমার পোলার আরে বাঁচাইতে তো পারতো। ইন্দু কাকিমা এদিকটাই এসেছিলেন। রাজীবের কথা শুনে দাঁড়িয়ে গেলেন। তরিতা চলে যাওয়ার পর তিনি এই বাড়িতে খুব কম আসেন। একেবারে দরকার ছাড়া। তিনি উত্তর না দিয়ে আর পারলেন না। পোলা হইছে ভালো, দেখা আইসো ভালা। পোলার মুখও দেখলা, কিন্তু পোলাডারে আনলা না। পোলার মা না হয় ভুল করছে, তোমারে মানছে না, তাই পোলাডারেও বেওয়ালিশ রাশের মতো যে ফেলাইয়া রাইখা আইসস। হ্যার কি অধিকার নাইগা বাপের ভিটাটায় ঠাই পাওয়ার? তুমি বাওয়াত কম ঢুয়াও চাষি। বাড়িতে যাইতাছিলা, বাড়ির যাও। আমার মুখ খারাপ হইয়া যাইব কিন্তু। আর পোলারে যে মারছে, পোলা কব্বরে দেওয়ার দায়িত্ব হ্যার, আমার কোনো কাম নাই। গলার স্বর উঁচু করলেন ইন্দু কাকিমা। বললেন, হরে যাইতাছি। যাওনের আগে একটা হাসা কথা কই। যা কর্ম করছস তার অর্ধেক সাজা আজকে পাইছস। তরিতা তোর বউ আসিল, কথা নাই কইতে পারুক। সংসারের সব কাম একলা হাতে সামলাইছে, তার বিনিময়ে তোরা কি দিছস? কইতারেবি? হালিমা ভাবি তো ঠিকই আসিলাইন, একেবারে আফনের দ্বিতীয় পরাণ আসেন তরিতা। যেই নতুন বউ দেখালেন, সুন্দর সুন্দর কথা কয়, মজার মজার খাওন খাওয়ায়, একসাথে গপ্প করে, ঈদে নতুন কাপড় দেয়, অমনে পাল্টি খাইলন। তরিতার বাপের বাড়ি না আসিল না, হ্যার লাইগে ও কমতি রাখছিল। আজকে আপনার বাড়ির বাইরে ময়লা জামা সেলাই মেশিনটাই তার প্রমাণ। পোয়াতি হইয়াও মেশিন পরোয়া যত্তানি আয় করছে, তোমার এই তো দিচ্ছে, দেয় নাই? কথা না কইয়া ভাব জমাইতে না পারুম, বিকেলবেলা মাথায় তেল দিয়া মালিশ কইরা দিত। কোমরে বেদনা হইলে ডইলা দিত। রাজীবের সার ধুইয়া দিত। রান্ধার সময় জিনিস আগাইয়া দিত। নিজের সাধ্যি মতো আপনার সঙ্গ দিত। বিনিময়ে পোলার লাইগা বউ আনলাইন।
নিজে পাল্টি খাইয়া মাইয়াডারে ঘর কোনা করিলেন। শেষমেশ তার লগের বাচ্চাডারে তোয়াক্কা করিলেন না। তার জীবনটা অর্ধেক তড়িৎ আইনা ডুবাইয়া দিলেন। এতগুলো কথা একসাথে বলে তবে ক্ষান্ত হলেন ইন্দু কাকিমা। রাজীব আর হালিমা বেগম দুজনেই চুপ। হয়তো ইন্দু কাকিমার বলা কথাগুলো ভাবছে, আমি তরিতার কেউ না, কিন্তু দূরে হইয়া মাইয়াডারে ভালো পাইতাম। তোমরা ইন্দুবালা আমার বাড়ির ধারে কাছেও তুই আইবে না, রফিকের লগে আমার বোঝাপড়া হইব। ভেংচি কেটে ইন্দু কাকিমা চলে গেলেন। মাস কয়েক চলে গিয়েছে। বাড়িতে এখন হালিমা বেগম, রাজীব আর ঝুমা। শত গণ্ডগোলের ভয় দেখিয়েও ঝুমাকে রুখতে পারেনি রাজীব। পুলিশের ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে। সময়ের সাথে সাথে হালিমা বেগম মেনে নিয়েছেন ঝুমার কর্তৃত্ব। আপাতত সংসারের রানী হচ্ছে ঝুমা, আর দাসী হালিমা বেগম আর রাজীব। ঝুমার অত্যাচারে অতিষ্ঠ তারা। রাজীব লাল দুখানা চোখ নিয়ে ঝুমার পা ধুতে ব্যস্ত। পা ধুয়ে 300 টাকা দাও, কাম আছে আমার। রাজীব কোনো উত্তর দিল না। গত 2 দিন আগে ঝুমাকে 1000 টাকার চকচকে একটা নোট দিল, আর আজ আবার 300 টাকা। হাসপাতাল থেকে আসার পর রূপ বদলেছে ঝুমার। এখনও আচমকা রূপ বদলানোর কারণ কেউ জানে না। হালিমা বেগম ঝাড় দিচ্ছিলেন। একটু ময়লা ঝুমার পায়ে লেগেছিল, যার জন্য রাজীবকে পাটা ধুয়ে দিতে হলো। ফজর থেকে লাকড়ি কাটা শুরু করেছিল, ফ্যাক্টরিতে যায়নি আজ। এ অবধি ভাতও খায়নি রাজীব। হালিমা বেগম রান্না বসিয়েছেন। আম্মা, গরম পানি দেন না। ঝুমার ডাকে পাতিলের গরম পানি নিয়ে আসলেন। ঝুমার কাছে আনতেই ঝুমা ইচ্ছে করে হাত নাড়িয়ে পাতিলের পানি সবটা ফেলে দিল হালিমা বেগমের গায়ে। চিৎকার করে উঠলেন হালিমা বেগম। হাত দিয়ে ডোলে চামড়া উঠিয়ে নিলেন। ফুপিয়ে বললেন, মারিবার চাইলে মাইরালে আমারে, তিলে তিলে কেন মারতাছোস? ঝুমা হাসলো। পরক্ষণে মুখ কালো করে বলল, আম্মা দুঃখ পাইছেন? রাজীব তেড়ে আসলো। পাশে থাকা পান ছেঁচুনিটা ঢিল মারল রাজীবের পায়ে। অট্টস্বরে হেসে একই শব্দের পুনরাবৃত্তি করে বলল, প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ। জীবনকে বিভীষিকাময় করে তুলতে একজনের যেমন চলে যাওয়া উচিত ছিল, তেমন তোমাদের পাওয়ারও। পরিশেষে ঝুমা তরিতার সৎ বোন। তরিতাকে সহ্য করতে না পারায় বাবার সম্পত্তি থেকে নিশ্চিতভাবে অংশীদারিত্ব মুছে দিতে, তরিতার জীবনকে অসহায়ত্বপূর্ণ করে দিতেই বোনের স্বামীকে নিজের স্বামী হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে সন্তান আর তার মৃত্যুপথে তাদের স্বার্থপরতার পরিচয় দেওয়ায় সে আজ তাদের সাথে। একটা সময় তিলে তিলে কষ্ট পেতে পেতে অতিষ্ঠ হয়ে ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।